হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের সম্মুখে এসেছি আমাদের গতকাল যে পরীক্ষা হয়েছে আমাদের সমাজবিজ্ঞান, সোশ্যাল সায়েন্স। অনেক ছাত্রছাত্রীদের অনেক কষ্ট হচ্ছে। কারণ কষ্ট হওয়ার কথা, কারণ আমরা কি করি, আমরা পাঠগুলো ভালোভাবে পড়ি না, যার কারণে আমরা এগুলা সঠিক প্রপারলি আনসার করতে পারি না। কিন্তু আমরা যদি পাঠগুলো ভালোভাবে পড়ি এবং আমাদের স্কুলেও যদি পাঠগুলো ভালোভাবে পড়ানো হয়, তাহলে ছাত্রছাত্রীদের অনেক সহজ হয় এগুলো আনসার বের করতে। আমি মনে করি আমাদের ছাত্রছাত্রী যারা আছেন তাদের জন্য অনেক সহজ পরীক্ষা হয়েছে, যদিও অনেক কঠিন। সেম সিটেটের প্যাটার্ন করছে, আসাম টেট, সিটেট, বিভিন্ন প্রতিযোগিতামূলক যেগুলো পরীক্ষা হয় ওই ধরনের প্যাটার্নের মাধ্যমে ওই ধরনের মতো প্রশ্নগুলো এসেছে, ওই প্যাটার্নের প্রশ্নগুলো করেছে। কিন্তু আমাদের ছাত্রছাত্রী যারা আছে তাদের জন্য অনেক সহজ হচ্ছে আমি মনে করি। কারণ এইভাবে আমরা তাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা এইভাবে প্রশ্ন দিয়ে তাদেরকে অনেক পরীক্ষা নিয়েছি এবং তাদেরকে প্রোভাইডও করেছি। আমরা তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি, বই প্রত্যেকটা কনসেপ্ট আমরা তাদেরকে দিয়েছি, যার জন্য তারা দেখতে পাচ্ছি অনেক এমসিকিউ যেগুলো 45 আছে, 45 মধ্যে দুইটা একটা হয়তো অ্যাক্সিডেন্টলি গেছে, কিন্তু বাকিগুলো সব ওনারা কারেক্ট করেছে। বিশেষ করে আমাদের স্মার্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলে যারা ছাত্র আছে ওনারা। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক স্কুলের ছাত্রছাত্রীরা অনেক প্রশ্ন ভুল করেছে, সহজ প্রশ্ন। মূল উদ্দেশ্য হচ্ছে কারণ তারা পাঠগুলো সুন্দরভাবে পড়ছে না এবং স্কুলে তাদেরকে পাঠগুলো ভালোভাবে বোঝানো হচ্ছে না, যার জন্য শুধুমাত্র নোট দেওয়া হয়েছে, ওরা মুখস্থ করেছে, মুখস্থ করে কোনো লাভ হয় নাই। তো আমরা এখন ভিডিওটি দীর্ঘ না করে আমি আমাদের মূল বিষয়ের দিকে চলে যাই। আজকের এই কোয়েশ্চনগুলো আমি একটি একটি করে তোমাদেরকে সলভ করিয়ে দিব এবং বই কোন জায়গা থেকে এসেছে আমি এটাও বলে দিব। দেখো, এক নম্বর কোয়েশ্চন বলছে, ঐক্যবদ্ধ বঙ্গ একটি বৃহৎ শক্তি, দ্বিখণ্ডিতকরণ বৃহৎ শক্তিকে ভেঙে চুরমার করব। এটি কার উক্তি? আমরা স্বাভাবিক বিশেষ করে লর্ড কার্জন দিয়েছি, কিন্তু লর্ড কার্জন নয়। লর্ড কার্জনের এটা উক্তি নয়, এটা হার্বার্ট রিজলি, ভারত সচিব হার্বার্ট রিজলিয়ের লর্ড কার্জনকে একটা চিঠির মধ্যে দিয়েছিলাম লেখাটা। এই চিঠি দিয়েছিল, এই চিঠির মধ্যে এই লেখাটা ছিল। অর্থাৎ উক্তিটি কার বলছে? উক্তিটি হলো হার্বার্ট রিজলি। অর্থাৎ এক নম্বর কোশ্চেনের নাম্বার 1 এর অপশন এ শুদ্ধ, এ কারেক্ট। এক নম্বর প্রশ্নের অপশন এ কারেক্ট, বাকিগুলো ভুল। নাম্বার 2, 1911 সালে 12 ডিসেম্বর তারিখে দিল্লির মধ্যে রাজ অভিষেকের অনুষ্ঠান পাতিয়া একটা সভা করিয়া কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? নিচে দিছে দেখো, সেম সিটেটের প্যাটার্ন। অপশন 1, অপশন 2, অপশন 3, অপশন 4। অপশন 1 বলছে বঙ্গভঙ্গ পুনরেকত্রীকরণ করা হয়েছে, এটা রাইট, শুদ্ধ। অপশন 2 বলছে ভারতবর্ষের রাজধানী কলিকাতা থেকে দিল্লিতে নেওয়া হয়েছে, এটা স্থানান্তর করা হয়েছে, এটাও শুদ্ধ। অপশন 3 বলছে অসমের রাজধানী পুনঃ শিলংয়ে স্থানান্তর করা হয়েছে, এটাও শুদ্ধ। অপশন 4 বলছে অসমের প্রশাসনের মুখ্য আয়ুক্ত, অসমের প্রশাসন মুখ্য আয়ুক্তের অধীনে চলে যায়, এটাও রাইট। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারলাম যে অপশনটি ডি ছিল, এ বি সি ডি দেওয়া আছে, অর্থাৎ ডি অপশনে দেওয়া আছে 1 2 3 4, অপশন ডি কারেক্ট। নাম্বার 2, অপশন ডি কারেক্ট, এটা শুদ্ধ। তোমরা যদি কনফিউশন হয় তাহলে বইয়ের পেজ নং 5 এর মধ্যে দেওয়া হয়েছে, দেখিও তোমরা আনসারগুলো, ওখান থেকে প্রশ্নটা উঠেছে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3, সত্যাগ্রহের কৌশল গান্ধীজি কোন দেশে প্রথমে প্রয়োগ করেছিলেন? আমরা সবাই জানি, এটা একদম কমন, এটা দক্ষিণ আফ্রিকার মধ্যে। নেক্সট, অর্থাৎ কোশ্চেন নাম্বার 3, অপশন বি। নেক্সট কোশ্চেন নাম্বার 4, আমাকে রক্ত দাও আমি তোমার সাথে। তার পরবর্তী কোশ্চেন নাম্বার 4 এ বলা হয়েছে, আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব। এই বিখ্যাত বাণীটি কার? এটা আমাদের সবাই জানি, বিশেষ করে আমাদের স্মার্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলে ছাত্রদেরকে প্রতিদিন এই ধরনের কোশ্চেন করানো হয়। এই ধরনের কোশ্চেন তাদের সম্মুখে উপস্থাপন করানো হয় এবং আনসারগুলো তাদেরকে প্রোভাইড করা হয়। ক্লাস 10 এর মধ্যেও দিয়েছে, বইয়ের মধ্যেও আছে। আমরা সবাই জানি নেতাজি সুভাষচন্দ্র বসু এই উক্তিটি করেছেন,
এই বিখ্যাত বাণীবিদ উনার নেতাজি সুভাষচন্দ্র বসুর, অর্থাৎ অপশন ডি, 5 নম্বর অপশন ডি। তার পরবর্তী কোশ্চেন নম্বর 5 বলা হয়েছে প্রত্যক্ষ দাবি দিবস কোন তারিখে পালন করা হয়? প্রত্যক্ষ দাবি দিবস এটা আমরা সবাই জানি, পাকিস্তান পাওয়ার জন্য প্রত্যক্ষ দাবি দিবসটা পালন করা হয়। কোন তারিখে পালন করা হয়েছিল, কোন তারিখে পালন করা হয়েছিল? এটা তোমাদের বইয়ের পেজ 37 গেলে পাইবে। বইয়ের মধ্যে পেজ নাম্বার 37 তোমরা গিয়া এই ঠিক অপোজিট পেজ, অপোজিট না, অর্থাৎ পেজ নাম্বার ভুলে গেছি, পেজ নাম্বার 37 সিরিয়াল লাইন হলো 6 নম্বর লাইনের মধ্যে দেওয়া হয়েছে প্রত্যক্ষ দাবি দিবস কোন তারিখে পালন করা হয়েছিল। 37 পেজের 7 নম্বর লাইন। আমরা সবাই জানি, আমি আমাদের স্টুডেন্টকে দিয়ে দিয়েছি 1946 সালের 16 আগস্ট, 1946 সালের 16 আগস্ট তারিখে প্রত্যক্ষ দাবি দিবস পালন করা হয়েছিল। অর্থাৎ কোশ্চেন নম্বর 5 অপশন এ কারেক্ট। তার পরবর্তী কোশ্চেন নম্বর 6 অসমে দাস প্রথা কখন নিষিদ্ধকরণ করা হয়েছিল? এটা বারবার প্রশ্নগুলো আসে, আমরা সবাই জানি, এত সহজ প্রশ্ন এটা। দাস প্রথা নিষিদ্ধকরণ করা হয়েছিল, অর্থাৎ ইংরেজদের ব্রিটিশের দাস প্রথা নিষিদ্ধকরণ করা হয়েছিল 1843 সালে। অপশন বি কারেক্ট। কোশ্চেন নম্বর 6 অপশন বি কারেক্ট। কোশ্চেন নম্বর 7 বলা হয়েছে 1861 সালে সংগঠিত হওয়া কৃষক বিদ্রোহীটি হলো। আমরা সবাই জানি ফুলপুরি বিদ্রোহ 1861 সালে সংগঠিত হয়েছিল, এটা তো একদম কমন। রাঙ্গিয়া কৃষক বিদ্রোহ আমরা সবাই জানি, লাচিমার সবাই জানি, পত্রিকার সবাই জানি কত হয়েছিল, কারণ এগুলো 1993-94 হয়েছিল। কিন্তু পত্রিকার বলা হয়েছে 1861 সালে ফুলপুরি কৃষক বিদ্রোহ সংগঠিত হয়েছিল। অর্থাৎ কোশ্চেন নম্বর 7 অপশন ডি কারেক্ট। তার পরবর্তী কোশ্চেন নম্বর 8 বলা হয়েছে 1881 সালে উত্তর কাছাড়ের জনজাতির বিদ্রোহীরা নেতৃত্ব কে দিয়েছিল? উত্তর কাছাড়ের জনজাতির বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল? দেখো ওয়াকিয়াং নম্বা, প্রায় স্টুডেন্টরা লিখেছে ওয়াকিয়াং নম্বা হলো জয়ন্তিয়া বিদ্রোহের 1861 সালে যে জয়ন্তিয়া বিদ্রোহ সংগঠিত হয়েছিল ওই বিদ্রোহের নেতৃত্ব প্রদানকারী। কিন্তু এখানে বলা হয়েছে 1881 সালের উত্তর কাছাড়ের জনজাতির বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল? আমরা সবাই জানি সম্বোধন ফালুংসা। অপশন বি কারেক্ট। অপশন বি কারেক্ট। কোশ্চেন নাম্বার 10 আচ্ছা, যেটা বলা 8 নম্বর কোশ্চেন যদি আমি বলেছি, যদি তোমাদের ডাউট থাকে তাহলে পেজ নাম্বার 58 এ গিয়ে দেখতে পাবে। পেজ 58 এ গিয়ে দেখতে পাবে যে এই 1881 সালের যে জয়ন্তিয়া বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? সম্বোধন ফালুংসা। ক্লিয়ার ভাবে লেখা আছে। আমি আমাদের সবাই ছাত্রছাত্রী বা অন্যান্য কিছু ছাত্রছাত্রীদেরকেও আমি বিশেষ করে ওনাদেরকে কিছু সাহায্য করেছি, ওনারা শুদ্ধভাবে এগুলো আনসার করতে পারছে, এখানে আমার বিশ্বাস আছে। কোশ্চেন নাম্বার 10 উত্তর পূর্ব ভারতের প্রথম চিকিৎসা মহাবিদ্যালয়। উত্তর পূর্ব ভারতের প্রথম চিকিৎসা মহাবিদ্যালয় আমরা সবাই জানি অসম চিকিৎসা মহাবিদ্যালয়। এটা কোন জায়গার মধ্যে অবস্থিত বলেছে? অপশন দিয়েছিল 4টা, অপশনের আমাদের কারেক্ট আনসার অপশন ডি, ডিব্রুগড়। অপশন ডি। কোশ্চেন নাম্বার 11 জোনাকি যুগের ত্রিমূর্তি বলতে নিম্নের কোন সাহিত্যিকগণকে বলা হয়েছে বা পরিচিত? আমরা সবাই জানি জোনাকির ত্রিমূর্তি, অর্থাৎ 3 জন সাহিত্যিকের নাম বলা হয়েছে জোনাকির। 1 নম্বর বলেছে গুণ অভিরাম বড়ুয়া, 2 নম্বর হেমচন্দ্র বড়ুয়া, 3 নম্বর লক্ষ্মীনাথ, 4 নম্বর চন্দ্রকুমার। 1 নম্বরটি অটোমেটিকলি সরে যাবে, কারণ সেটা কোনোদিনও মিলবে না ত্রিমূর্তির লগে। কারণ 2, 3, 4 আমরা দেখে নেই কত নম্বর অপশনের মধ্যে দেওয়া আছে 2, 3, 4। অপশন নাম্বার বি 11 এর শুদ্ধ আনসার অপশন বি। সরি, এখানে একটি কোশ্চেন আমি ভুলবশত পিছন দিকে ছেড়ে এসেছি। কোশ্চেন নাম্বার 9
9টি আমি তোমাদের সম্মুখে আবার প্রোভাইড করছি। কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 বলছে অসম ছাত্র সম্মেলন গঠিত হয়েছিল। অসম ছাত্র সম্মেলন গঠিত হয়েছিল আমরা সবাই জানি 1916 সালে, অর্থাৎ অপশন এ কারেক্ট কোশ্চেন নাম্বার 9 এর। কোশ্চেন নাম্বার 10, যে কোশ্চেন আমি আগে বলেছি যে উত্তর পূর্ব ভারতের প্রথম চিকিৎসা মহাবিদ্যালয়, সেটি কারেক্ট আনসার অপশন ডি। কোশ্চেন নাম্বার 11, কিছু সময় আগে যেটি আমি বলেছি যে জোনাকির যুগের ত্রিমূর্তি বলতে কোন সাহিত্যিকগণ পরিচিত? অপশন 2, 3, 4, অপশন 1 কোনোদিন হবে না, অপশন 2, 3, 4। এখানে আমাদের আবার নিচে গিয়ে আবার স্টেটমেন্ট দিয়েছে এ বি সি ডি, অর্থাৎ বি অপশন বি এর মধ্যে দেওয়া হয়েছে 2, 3, 4, অপশন বি কারেক্ট 11। তার পরবর্তী কোশ্চেন নাম্বার 12, রজত তরঙ্গিনী কে রচনা করেছিলেন? একদম ক্লিয়ার, বই থেকে দিয়েছে কৌটিল্য, আর্যভট্ট। নেক্সট অপশন বলেছে কলহন। আর এদিকে আমরা চলে না গিয়ে রাইট আনসারটি আমরা বের করে নেই দেখি। কোশ্চেন নাম্বার অপশন নাম্বার সি কলহন। রজত তরঙ্গিনী রচনা করেছেন কলহন, অর্থাৎ নাম্বার কোশ্চেন নাম্বার 12 কারেক্ট আনসার সি। কোশ্চেন নাম্বার 13, মেঘালয়ের খাসিয়া জয়ন্তিয়া কোন নৃগোষ্ঠীর অন্তর্গত? আমরা সবাই জানি যে অস্ট্রিক নৃগোষ্ঠীর অন্তর্গত। কোশ্চেন নাম্বার 13 এর অপশন বি কারেক্ট, অস্ট্রিক। আমরা অনেকে মঙ্গোলীয় ভুল করে দিয়েছি, কিন্তু মঙ্গোলীয় কোনো সঠিক আনসার নাই, কারণ মঙ্গোলীয় আমরা সবাই জানি কার্বি, ডিমাসা, যেগুলা আমাদের অসমের মধ্যে জনগোষ্ঠী যেগুলো আছে এইগুলা, কিন্তু বিশেষ করিয়া অস্ট্রিক জনগোষ্ঠী হলো খাসিয়া এবং জয়ন্তিয়া। এখানে খাসিয়া বলেছে, তো আমরা রাইট আনসার অপশন বি। কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14 এ কি বলেছে? চপচর কুট। আমি বারবার বলেছি চপচর কুট কোন রাজ্যের পরম্পরাগত উৎসব? আমরা সবাই জানি মিজোরাম, কিন্তু অনেকরা ত্রিপুরা দিয়েছে, মেঘালয় দিয়েছে, মণিপুর দিয়েছে, অরিজিনাল তাদের জানা নাই, কিন্তু বিশেষ করে আমাদের স্টুডেন্টরা মিজোরাম দিয়েছে। অপশন সি কারেক্ট। কোশ্চেন নাম্বার 15, কোশ্চেনে বলা হয়েছে অসমীয়া গদ্য সাহিত্যের সূচনা কে করেছিলেন? অসমীয়া গদ্য সাহিত্যের যেগুলো গল্প আছে এগুলো সূচনা কে করেছিলেন? আমরা সবাই জানি ভট্টদেব, অর্থাৎ অপশন এ শুধু। তার পরবর্তী কোশ্চেন নাম্বার 16, নিচের কোনটি অনবীকরণযোগ্য সম্পদ? আমরা সবাই জানি নবীকরণ এবং অনবীকরণ, যে সম্পদ একবার ব্যবহার করার পর আবারও করা যায়, অর্থাৎ যেটা অটোমেটিকলি ভাবে সৃষ্টি হয় বা পুনঃসৃষ্টি করা, সেটাকে নবীকরণ বলা হয়। আর অনবীকরণ যেটা একবার ব্যবহার করার পর আর করা যায় না, অর্থাৎ শস্য, পানি, অরণ্য এগুলা বারবার ব্যবহার করা যায়, কিন্তু খনিজ তেল ব্যবহার করা যায় না, এটা অনবীকরণযোগ্য সম্পদ। কোশ্চেন নাম্বার 16 এর অপশন বি কারেক্ট। তার পরবর্তী কোশ্চেন নাম্বার 17, নিচের কোনটি তৃতীয় ব্যক্তির অন্তর্ভুক্ত নয়? কারণ এখানে সবগুলা তিনটি দিয়েছে তৃতীয় ব্যক্তি, আর একটা তৃতীয় ব্যক্তি নয়, একটা দিয়েছে প্রথম স্তরীয় ব্যক্তি। আমরা সবাই জানি ব্যক্তিগুলো, আমি বারবার বলেছি, আমি আগে এই সম্পর্কে একটি ক্লাস দিয়েছি ইউটিউবের মধ্যে। অর্থনৈতিক ভিত্তি থেকে যেগুলো প্রতি বছর দুটো একটা কোশ্চেন থাকে, এটা কোশ্চেন নাম্বার 17 এর অপশন সি কারেক্ট, অর্থাৎ খনিজ সম্পদ আহরণ, এটা হলো প্রথম স্তরীয় ব্যক্তি। অপশন সি কারেক্ট। কোশ্চেন নাম্বার 18, নিচের কোনটি বিলুপ্তপ্রায় প্রাণী? দেখো বইয়ের মধ্যে দেওয়া আছে নলগাহি, মিথুন, হাতি, এই ধরনের কোশ্চেন দেওয়া আছে, কিন্তু এখানে একটি কোশ্চেন
একটি অপশন নতুনভাবে অ্যাড করেছে, হাড়গিলা একশিঙ্গি গন্ডার, কিন্তু অপশন বি এবং অপশন ডি কোনোদিন হবে না। এখানেও বিশেষ করে আমার জানা মতো এ হবে, কারণ একশিঙ্গিয়া গন্ডার যেটা আছে এটা অসমে প্রায় বিলুপ্ত প্রায় প্রাণী। অপশন এ কারেক্ট হবে। কোশ্চেন নাম্বার 19, নিচের কোনটি সবুজ গৃহ গ্যাসের উদাহরণ নয়? কার্বন ডাই অক্সাইড সবুজ গৃহ, মিথেন সবুজ গৃহ, নাইট্রাস অক্সাইড সবুজ গৃহ, অক্সিজেন কোনো সবুজ গৃহ গ্যাস নয়। অপশন ডি কারেক্ট। কোশ্চেন নাম্বার 20, পরিবেশের স্থানীয় সমস্যার একটি উদাহরণ। পরিবেশের স্থানীয় সমস্যার উদাহরণ আমরা সবাই জানি তিনটি সমস্যা আছে, আঞ্চলিক সমস্যা, স্থানীয় সমস্যা এবং পরিবেশের তিনটা সমস্যা আছে, আঞ্চলিক, স্থানীয় এবং বিশ্বব্যাপী সমস্যা। এখানেও স্থানীয় সমস্যার উদাহরণ বলেছে, আমরা আনসার সি শুদ্ধ হব, অপশন সি শুদ্ধ হব। কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 21, ভূমির আয়তন হিসাবে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটা? ভূমির আয়তন হিসাবে অর্থাৎ সবচেয়ে আয়তনের দিক দিয়ে বড় দেশ অস্ট্রেলিয়া নয়, কানাডা নয়, চীন নয়। চীন হলো জনসংখ্যার দিক দিয়ে, বর্তমানে ভারত ক্রস করেছে জনসংখ্যার দিক দিয়ে চীন থেকে, কিন্তু রাশিয়া আমাদের রাইট আনসার সি। কোশ্চেন নাম্বার 22, এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে কোন সাগরে পৃথক করেছে? আমি বারবার বলেছি, আমি ইউটিউবে একটি ক্লাস দিয়েছি, সেটির মধ্যেও এটি বলেছি যে এশিয়া ও আফ্রিকা মহাদেশকে কোন সাগরে পৃথক করেছে? আমরা সবাই জানি লোহিত সাগরে পৃথক করেছে। লোহিত ভূমধ্য সাগরে পৃথক করেছে আফ্রিকা এন্ড ইউরোপ, আর ইউরাল পর্বত বা ইউরাল নদী পৃথক করেছে এশিয়া এবং ইউরোপ। তো এখানে রাইট আনসার অপশন বি 22। কোশ্চেন নাম্বার 23, কায়রো কোন দেশের রাজধানী? ইসরায়েলের রাজধানী আমরা জানি, জাপানের রাজধানী জানি বার্লিন, ইউক্রেন কিয়েভ, ইসরায়েলি তেল আবিব বোধহয়, না হয় জেরুজালেম হবে। অপশন ইজিপ্টের রাজধানী কায়রো, যেটা মিশর বলা হয়। 23 অপশন বি। 24, 2011 সালের লোকগণনা অনুসারে অসমের শিক্ষিতের হার কত শতাংশ ছিল? আমরা সবাই জানি 72.19%। অপশন বি কারেক্ট। কোশ্চেন নাম্বার 25, 2011 সালের লোকগণনা অনুসারে অধিক জনসংখ্যার নগর থেকে আরম্ভ করে ক্রমে কম জনসংখ্যার অসমের প্রথম শ্রেণীর নগরগুলো, অর্থাৎ অধিক সবচেয়ে বেশি জনসংখ্যার নগর থেকে আরম্ভ করিয়া ক্রমে অর্থাৎ একের পর এক কম জনসংখ্যার অসমের প্রথম শ্রেণীর নগরগুলো। আমরা জানি অসমের প্রথম শ্রেণীর নগর এবং দ্বিতীয় শ্রেণীর নগরগুলো জানি সবাই 6টি এবং 7টি এবং 6টি। তো বিশেষ করে এখানে অপশন এ কারেক্ট হবে, গুয়াহাটি, তারপর শিলচর, তারপর ডিব্রুগড়, তারপর যোরহাট। 25। তার পরবর্তী কোশ্চেন 26, জনসংখ্যার দিক থেকে অসমের প্রথম, দ্বিতীয়, তৃতীয় বৃহৎ জনজাতির নাম লিখো, বা নামগুলা ক্রমে হলো। প্রথম হলো বুড়ো, তারপর মিসিং, তারপর কার্বি। তো আমাদের এখানে ওইগুলো উল্টাপাল্টা করে দিয়েছে, অপশন বি কারেক্ট। কোশ্চেন নাম্বার 27, অসমের অন্তর্গত দীর্ঘতম রাষ্ট্রীয় ঘাইপথ বা রাষ্ট্রীয় রাজপথটি কত? আমরা অনেকে দিয়েছি 52, 31, কিন্তু অপশন রাইট। অপশন কোশ্চেন নাম্বার 27 এর শুদ্ধ আনসারটি হবে অপশন বি, 37 নং রাষ্ট্রীয় ঘাইপথ। তার পরবর্তী 28, অসমের সর্ববৃহৎ কৃষিভিত্তিক শিল্প কোনটি? সর্ববৃহৎ কৃষিভিত্তিক শিল্প চা শিল্প, সবাই জানি চা শিল্প। 28।
অপশন ডি কারেক্ট। 29 নিচে উল্লেখ করা কোন ব্যক্তি ভারতের সংবিধানের খসড়া কমিটির সদস্য ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ সংবিধানের সদস্য নয়। ডক্টর সচিদানন্দ উনি ছিলেন সংবিধান সভার প্রথম সভাপতি। 1947 সালের 9 ডিসেম্বর যে সভা হয়েছিল ওই সভার। সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ উনি অসমের একজন সদস্য ছিলেন। গোপীনাথ বরদলৈ উনি মুখ্যমন্ত্রী ছিলেন। কিন্তু সদস্য বলছে অপশন সি কারেক্ট। 29 তার পরবর্তী কোশ্চেন 30 নিম্নলিখিত বিকল্প থেকে ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো বেছে বার করো। অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো বাছিয়ে বার করতে হয়। আমরা সবাই জানি, পড়েছি, পলিটিক্যাল সায়েন্সের মধ্যে দেওয়া হয়েছে যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো। এখানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কোনো বৈশিষ্ট্য নেই, কারণ অপশন 1 এর মধ্যে দিয়েছে অঙ্গরাজ্য সমূহের জন্য পৃথক সংবিধান। আমাদের ভারতবর্ষে কোনো পৃথক সংবিধান নেই। অপশন 2 দ্বৈত নাগরিকত্ব। আমাদের ভারতবর্ষে দ্বৈত নাগরিকত্ব ব্যবস্থা নেই, একক নাগরিকত্ব। যার জন্য এখানে অপশন আমরা ডি সিলেক্ট করব, অর্থাৎ 1 এবং 2 উভয় অশুদ্ধ, ভুল। 31 কোশ্চেন নাম্বার 31 রাষ্ট্রসংঘ দিবস কোন তারিখে পালন করা হয়? সবাই জানে 24 অক্টোবর। অপশন বি কারেক্ট। 32 রাষ্ট্রসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত? আমরা সবাই জানি রাষ্ট্রসংঘের বর্তমান সদস্য সংখ্যা 193। অপশন বি কারেক্ট। তার পরবর্তী কোশ্চেন নাম্বার 33 স্টার্ট। তার পরবর্তী কোশ্চেন 33 তে বলা হয়েছে বর্তমান রাষ্ট্রসংঘের সচিব প্রধান কে? রাষ্ট্রসংঘের বর্তমান সচিব প্রধান কাজে লেখাতে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রশ্ন আসে। প্রথম সচিব প্রধান, তার পরবর্তী বা এই সচিব প্রধানের বাড়ি কোথায়, এরকম প্রশ্ন আসে। কিন্তু বিশেষ করে একদম সহজ প্রশ্ন করেছে যে বর্তমান রাষ্ট্রসংঘের সচিব প্রধান কে? আমরা সবাই জানি বি অ্যান্টোনিও গুতেরেস। 33 বি শুদ্ধ। 34 এ কি বলা হয়েছে প্রশ্ন? আন্তর্জাতিক অনুষ্ঠান এবং সেগুলির মুখ্য কার্যালয়ের পরিপ্রেক্ষিতে নিচের অমিলটি বাছাই করো। অমিল মানে মিল নাই এটা। আমরা সবাই জানি আন্তর্জাতিক অনুষ্ঠান ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মুখ্য কার্যালয়, যে উত্তর আটলান্টিক চুক্তি ব্রুসেলস, নেটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ফুল মিনিং নেক্সট পরীক্ষায় কিভাবে আসতে পারে, এটা শুদ্ধ। আন্তঃরাষ্ট্রীয় ক্রিকেট পরিষদ, এটা নতুন দিল্লি দিয়েছে, নতুন দিল্লি নয়, এটা হলো দুবাই ক্রিকেট কাউন্সিল, আইসিসি যেটা সংক্ষেপ নাম, দুবাই। অপশন সি দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা কাঠমান্ডু, এর সূত্র। রাষ্ট্রসংঘ নিউ ইয়র্ক, সেখানে অমিলটি বেছে বাহির করা বলেছে। আমরা অপশন বি শুদ্ধ হিসাবে বেছে নিব। 35 কোশ্চেন নাম্বার 35 এ বলা হয়েছে রাষ্ট্রসংঘের সাধারণ সভা নিচের কোনটি অঙ্গের অনুমোদন ক্রমে সচিব প্রধানকে নিয়োগ করে? আন্তর্জাতিক ন্যায়ালয়, অর্থনৈতিক সামাজিক পরিষদ, ন্যায় সুরক্ষা পরিষদ, নিরাপত্তা পরিষদ। আমাদের বইয়ের মধ্যে সুন্দরভাবে লাইন দিয়েছে, নিশ্চয়ই আমাদের স্টুডেন্টরা পাচ্ছে। নিরাপত্তা পরিষদের অনুমোদন ক্রমে রাষ্ট্রসংঘের সাধারণ সভা সচিব প্রধানকে নিয়োগ করে। অপশন ডি কারেক্ট। 36 এ বলা হয়েছে নিচের কোনগুলি বিকল্প মুদ্রার বৈশিষ্ট্য? আমরা সবাই জানি মুদ্রার বৈশিষ্ট্য পড়েছি। মুদ্রা হতে হলে মুদ্রার সাধারণ গ্রহণযোগ্যতা থাকতে হবে, মুদ্রার পূর্ণ সাদৃশ্য রূপ থাকতে হবে, মুদ্রার তারল্য গুণ থাকতে হবে, মুদ্রার স্থিরতা থাকতে হবে। এগুলো হলো মুদ্রার বৈশিষ্ট্য। কিন্তু সেখানে অপশনে দিয়েছে 1 2 4 1 2 1 3 4 1 3 4 1 2 3 4, অর্থাৎ অপশন ডি কারেক্ট। অর্থাৎ 1 2 3 4 মুদ্রা হতে হলে এগুলো সব বৈশিষ্ট্য থাকতে লাগবে। 37 এ বলা হয়েছে নিম্নের বিকল্পগুলি থেকে মুদ্রার মুখ্য কার্য। আমরা সবাই জানি মুদ্রার দুটি কাজ আছে, একটি হলো মুখ্য, একটি হলো গৌণ।
মুদ্রার যে প্রথম কাজ যেগুলো আছে এটি হলো মুখ্য কাজ, আর বাকি যেগুলো কাজ আছে এগুলো গৌণ কাজ। কিন্তু এখানে সিরিয়াল বই থেকে দিয়েছে, ডাইরেক্ট উঠিয়ে নিয়েছে যে 1 2 3 4 বইও সেইভাবে দেওয়া হয়েছে। কিন্তু আমরা সবাই জানতে লাগবো, আমরা যদি ভালো করে বই পড়ি তাহলে বইয়ের মধ্যে দেওয়া আছে প্রথম কার্যকে, দুটি কার্যকে মুখ্য কার্য আর বাকি দুটি কার্যকে গৌণ কার্য। অর্থাৎ ওখানে 1 এবং 2 কারেক্ট। অপশন স্টেটমেন্ট দিয়েছে নিচে স্টেটমেন্টে এ অপশন শুদ্ধ। এ 38 এ বলা হয়েছে ভারতবর্ষের কেন্দ্রীয় ব্যাংকটির নাম কি? ভারতীয় স্টেট ব্যাংক, ব্যাংক অফ হিন্দুস্তান, ভারতীয় রিজার্ভ ব্যাংক, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া। নো, অর্থাৎ অপশন সি কারেক্ট। ভারতীয় রিজার্ভ ব্যাংক ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম। 39 নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়? বাণিজ্যিক ব্যাংকের কাজ নয় বলেছে। দেখো আমাদের অনেক সময় সমস্যার সৃষ্টি হয়ে যায়, কারণ আমরা যেমনি বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক এগুলা কাজ দেখি তাহলে মনে পজিটিভলি চিন্তা করি, কিন্তু নেগেটিভ প্রশ্ন করেছে, নয় বলেছে। 1 নম্বরটি বাণিজ্যিক ব্যাংকের কাজ, 2 নম্বরে বাণিজ্যিক ব্যাংকের কাজ, 3 নম্বরে বাণিজ্যিক ব্যাংকের কাজ। বাণিজ্যিক ব্যাংক কাগজি মুদ্রা ছাপা করে? ন, এটা কেন্দ্রীয় ব্যাংক কাগজি মুদ্রা ছাপা করে। অপশন ডি কারেক্ট। কোশ্চেন নাম্বার 40, নাবার্ডের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? আমরা সবাই জানি নাবার্ডের মুখ্য কার্যালয় মুম্বাই। অপশন বি। 41, কোশ্চেন নাম্বার 41, ভারতবর্ষের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা শেষ করা কালটি? ভারতবর্ষের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হয়েছিল 1951 সালের 1 এপ্রিল থেকে, শেষ হয়েছে 5 বছর ঠিক পরবর্তীতে, অর্থাৎ 1956 সালের 31 মার্চ। আমরা সবাই জানি, কিন্তু কেন অপশন যেগুলো দিয়েছে এর মধ্যে সবচেয়ে অর্থাৎ রাইট आंसर হবে অপশন এ। 42 তে বলা হয়েছে 2015 সালে গঠিত নীতি আয়োগের অধ্যক্ষ কে ছিলেন? আমরা সবাই জানি পরিকল্পনা আয়োগের বদলা নীতি আয়োগ গঠন করা হয়েছে 2015 সালে। এই 2015 সালে নীতি আয়োগ আয়োগের অধ্যক্ষ কে? ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী। কারণ ভারতের রাষ্ট্রপতি ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর উপরাষ্ট্রপতি দিয়েছে। অপশন বি কারেক্ট। 43 তে বলা হয়েছে দেশের আর্থিক ব্যবস্থার উপরে থাকা রাষ্ট্রের নিয়ন্ত্রণের শিথিলকরণ করা কার্যকে বলা হয় বিত্তীয় অন্তর্ভুক্তিকরণ, ব্যক্তিগতকরণ, উদারীকরণ, গোলকীকরণ। আমরা সবাই জানি এটাকে উদারীকরণ বলা হয়। দেশের আর্থিক ব্যবস্থার উপরে থাকা রাষ্ট্রের নিয়ন্ত্রণের শিথিলকরণ কার্যকে বলা হয় উদারীকরণ। বইয়ের মধ্যে ক্লিয়ার ভাবে দেওয়া আছে। অপশন সি কারেক্ট। কোশ্চেন নাম্বার 44, ব্যক্তিগতকরণ কি? প্রাইভেটাইজেশন বলতে কি বুঝো? বইয়ের এক জায়গা থেকে এই লাস্ট অর্থাৎ 41 42 43 44 এগুলা নিয়েছে। ব্যক্তিগতকরণ কাকে বলে বা ব্যক্তিগতকরণ কি বা ব্যক্তিগতকরণ হলো, আমরা সবাই জানি সরকারি খণ্ডের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলো বেসরকারি খণ্ডে বা বেসরকারি খণ্ড পর্যন্ত খুলে দেওয়ার নীতিকেই বলা হয় ব্যক্তিগতকরণ বা প্রাইভেটাইজেশন। অর্থাৎ অপশন এ কারেক্ট। বাকিগুলা তোমরা বই থেকে দেখতে পাবে অপশন যেগুলো আছে। অপশন বি যেটা বলেছে এটাকে বিশ্বায়ন বলা হয়। এরপর অপশন সি যেটা এটাকে উদারীকরণ বলা হয়। আচ্ছা, কোশ্চেন নাম্বার 45 লাস্ট কোশ্চেন এত সহজ যে দেশের মোট জাতীয় আয়কে মোট দেশের জনসংখ্যা দিয়ে ভাগ করলে যেটি আমরা পাই সেটিকে বলে মাথাপিছু আয়। অর্থাৎ অপশন এ কারেক্ট। 45 অপশন এ কারেক্ট। ধন্যবাদ আজকে তোমাদেরকে।